আমি মোহাম্মদ মুবারক হোসেন, সহকারী শিক্ষক, বাঙ্গারা মালোচন উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, ভয়াবহ করোনার ভয়ে তোমরা কি আতঙ্কগ্রস্ত আছো? না, আতঙ্কগ্রস্ত না হয়ে মনের সাহস নিয়ে আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আর একটু কথা বলে গেলে চলবে না। কোনো কারণে যদি ঘর থেকে বেরিয়ে হতে হয় বা কোথায় যেতে হয় প্রয়োজনে, অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবে। আর ঘরে ফিরে এসে জীবাণুনাশক বা সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ভালোভাবে হাত ধুয়ে নিবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার বিষয় ছিল পরমাণু গঠন। পরমাণু গঠন। পরমাণুর গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পরমাণু গঠন নিয়ে জানতে গেলে আমি প্রথমেই কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে, তাইলে এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সবাই একটু খাতা কলম হাতে নাও, নিয়ে লিখো। যেমন এই বিষয়টা, এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা এই বিষয়গুলি সম্পর্কে ধারণা নিলে এই চ্যাপ্টারটা আমরা সঠিকভাবে এটা বুঝতে পারবো। যেমন 1 নম্বরে হলো পরমাণুর গঠন। পরমাণুর গঠন 2 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। আমি আবারও বলছি, 2 হলো পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। 3 আইসোটোপ। এই আইসোটোপ সম্পর্কে জানলেও তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। 4 হলো ইলেকট্রন বিন্যাস। 5 হলো আয়ন কিভাবে সৃষ্টি হয়। 6 হলো ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়। 7 হলো অ্যানায়ন ও ক্যাটায়নের সাহায্যে রাসায়নিক সংকেত কিভাবে লেখা যায়, অথবা সমীকরণের সমতাকরণ কিভাবে বোঝা যায়, অথবা সমীকরণ লিখতে হলে কি কি বিষয়ের প্রতি ধারণা রাখতে হবে, এই সম্পর্কে জানার জন্যই সাধারণত ক্যাটায়ন অ্যানায়ন লিখতে হবে, জানতে হবে। আর সর্বশেষে আইসোটোপের ব্যবহার ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। এই বিষয়গুলি সম্পর্কে যদি আমরা কিছুটা ধারণা থাকে, তাহলে এই অধ্যায়টা পড়তে আমাদের সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পরমাণু গঠন নিয়ে আলোচনা করতেছি, তাহলে পরমাণু কি? পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকার নাম হলো পরমাণু। আর এই পরমাণু নিয়ে যুগের পর যুগ বহু সংখ্যক বিজ্ঞানী, অসংখ্য বিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব উপাত্ত অনেক কিছু দিয়েছেন। তাদের পরীক্ষা নিরীক্ষার আলোকে এই পরমাণুকে একটি কোটি কোটি কণিকা দেখতে পান। আর এই কোটি কোটি কণিকার মধ্যে 3টা স্থায়ী কণিকা তারা ধরতে পারেন। ওই 3টা স্থায়ী কণিকার নাম হলো 1 নম্বরে ইলেকট্রন, 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 প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3টা কণিকার নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের প্রতীক হলো ই, আর প্রোটনের প্রতীক হলো পি, আর নিউট্রনের প্রতীক হলো এন। আর তাদের আধান হলো ই মাইনাস ঋণাত্মক, প্রোটন হলো পি প্লাস, আর নিউট্রন হলো প্লাস মাইনাস। এই হলো, এটা হলো ঋণাত্মক চার্জ, ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান। আর এটা হলো ধনাত্মক আধান, ধনাত্মক আধান। আর এটা হলো চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ, আর চার্জ নিরপেক্ষ।
এখন এই আধানগুলি, এই কণাগুলি, ক্ষুদ্র কণিকাগুলি একটা পরমাণুতে কিভাবে অবস্থান করে, এখানে কিন্তু মনে মনে তোমাদের প্রশ্ন জেগে গেছে যে স্যার এই কণিকাগুলি কিভাবে একটা পরমাণুতে অবস্থান করে। তোমরা সবাই কিন্তু খাতা কলম নিয়ে এটি লিখে রাখবে, কারণ বিজ্ঞান বিষয় সব সময় সব কথাগুলি মনে থাকে না, সংজ্ঞাগুলি মনে থাকে না, বিভিন্ন তথ্যগুলি মনে থাকে না, সূত্রের একটা ইঙ্গিত মনে থাকে না। এই জন্য তোমরা কি করবে, সাথে সাথে স্যারে যে ক্লাসটা করবে এই ক্লাসের আলোকে সব সময় খাতায় লিখে রাখবে। বিজ্ঞান মানে কি বেশি বেশি করে লিখতে হবে, এবং যে সময় পড়তে যাবে দেখা যাবে যে এই কথাটা মনে নেই, স্যারে কি বলেছিল, তখন যদি তুমি খাতাটা একটু খুলো আর লেখাটা দেখো, তাহলে তোমার পড়াটা আস্তে করে স্মরণে আসে বলবে। এখন দেখো একটি পরমাণুতে বা একটি যৌগে বা একটা পরমাণুতে এই ইলেকট্রন প্রোটন গুলি কিভাবে অবস্থান করে। একটি পরমাণুতে এই ইলেকট্রন এবং এই প্রোটন গুলি কিভাবে অবস্থান করে। তোমরা একটু একটা মৌলের পরমাণু একটা মডেল দেখো। এটা হলো পরমাণুর কেন্দ্র, আর কেন্দ্রের লগে থাকে কেডায় প্রোটন। কি কেন্দ্রের মধ্যে থাকে কি প্রোটন, আর থাকে নিউট্রন, আর বাইরের অবস্থান করে। একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা মজার জিনিস আছে। যেমন প্রোটন আজীবন সে ধনাত্মক চার্জ নিয়ে পরমাণুর কেন্দ্রের মধ্যে সে অবস্থান করে আছে। হ্যাঁ, আর ইলেকট্রনে কিন্তু তার ঋণাত্মক চার্জ নিয়ে বাইরের শেলে কিন্তু পরিভ্রমণ করে। স্যার এটা কি কখনো কি ইলেকট্রন কি কেন্দ্রে আসে না, আর কেন্দ্রের থেকে প্রোটনে কি কখনো যায় না? স্বাভাবিক অবস্থায় যার যার আধান নিয়ে, যার যার প্রোটন তার প্রোটনের আধান আর ইলেকট্রন তার ইলেকট্রনের আধান, দুটোটা আধান নিয়ে পরমাণুর একটি যে কোনো পরমাণু শেলে তার স্থির আসনে অবস্থান করে। যদি কোনো কারণবশত ইলেকট্রন যদি চায় যে আমি কেন্দ্রের দিকে যাব, তাইলে কি করবে, বাইরের শেলে থেকে ভিতরের দিকে ঢুকলে সেই ইলেকট্রন ত্যাগ করবে, আর এই জন্যই তার আধান মাইনাস হবে। আর প্রোটন যদি কয় যে আমি ভিতর থেকে বাহির হব বা বাইরে ইলেকট্রনের শেলে আসব, তাহলে সে কি করবো, ইলেকট্রন গ্রহণ করব। তাহলে যেটা বাহির থেকে ভিতরে ইলেকট্রন আসছে এটা হলো কেন্দ্রাতিক বল, আর প্রোটন যদি কেন্দ্র থেকে বাহির হয় সেটাকে বলবে কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রাতিক বল আর কেন্দ্র বিমুখী বল এই সম্পর্কে তোমরা আবার উপরের ক্লাসে আর একটু ভালো করে জানবে, এখানে এই টপিকে বিস্তারিত থাকবে। এখন আসো পারমাণবিক সংখ্যা কি। কোন মৌলে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে এই মডেলের মধ্যে প্রোটন কোথায় থাকে। তাইলে কি লিখবা, যে তোমরা সংখ্যাটা একটু লিখে নাও, খাতা কলম নাও। কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যাকে, ইলেকট্রন বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, অথবা কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুতে কি থাকে, একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 1। হাইড্রোজেন এর একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা পারমাণবিক, হ্যাঁ পরমাণুতে প্রোটন সংখ্যা 1, তাইলে এখানে এই তার পারমাণবিক সংখ্যাও 1। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1। পারমাণবিক সংখ্যাও 1। এইরূপ ভাবে যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, 11। ঠিক সোডিয়ামের
পারমাণবিক সংখ্যাও কি 11। এইরূপ ভাবে এই পৃথিবীর প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা যদি জানা থাকে তাহলে পারমাণবিক সংখ্যা জানার আর অপেক্ষা রাখে না। প্রোটন যেহেতু প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা, সেহেতু আমি যদি প্রোটন সংখ্যাটাই জানতে পারি তাহলে ওই মৌলের পারমাণবিক সংখ্যা জানা যাবে। আমরা এইভাবে যত মৌল আছে সবার প্রোটন সংখ্যা জানতে চেষ্টা করব, আর তাহলে পারমাণবিক সংখ্যা জেনে যাবে। এবার একটু ভর সংখ্যা নিয়ে আলোচনা করি। ভর সংখ্যা কি? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু না, ভর সংখ্যা হলো প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে কি কইছে যে কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। যেমন অক্সিজেনের প্রোটন সংখ্যা হলো প্রোটন সংখ্যা কত? 8। তাইলে অক্সিজেনের নিউট্রন সংখ্যাও 8। তাহলে ভর সংখ্যা হবে কি? প্রোটন যোগ ভর সংখ্যা, প্রোটন যোগ নিউট্রন ইজ ইকুয়াল টু প্রোটন হলো 8 যোগ 8 ইজ ইকুয়াল টু 16। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা 16। এইরূপ ভাবে আমরা যদি সোডিয়ামের চিন্তা করি তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। আর সোডিয়ামের নিউট্রন সংখ্যা 12। তাইলে এখানে কি হবে? সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? ইজ ইকুয়াল টু 11 যোগ 12 ইজ ইকুয়াল টু 23। এইরূপ ভাবে যত মৌল আছে তাদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি জানা থাকে তাইলে কিন্তু আমি অনায়াসেই ভর সংখ্যা জেনে যাব। এখন আসো, তাহলে এই ভর সংখ্যা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আশা করি নেই। যদি থাকে পরবর্তী ক্লাসে আমাকে কিন্তু জানাবে যে কোন জিনিসটা বুঝো নাই। আর তোমরা কিন্তু বোর্ডের কাজ সবকটি কিন্তু খাতায় লিখে রাখবে। আমি কিন্তু আলোচনার প্রথমে বলছি যে খাতায় যদি তোমরা না লিখে রাখো, কোনো সময় পড়তে গেলে কোনো একটা বিষয় বা কোনো একটা তথ্য যদি মনে না থাকে তাহলে কিন্তু তোমার ওই ক্লাসটা পড়তে একটু অসুবিধা হবে। আসো এবার আইসোটোপ কি? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয়। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয়। এই পৃথিবীতে বিভিন্ন মৌলের বিভিন্ন রকমের আইসোটোপ থাকে। যেমন হাইড্রোজেনের প্রকৃত আইসোটোপ হলো 7টা, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টা। সেটি হলো কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রথমটার সংখ্যা 1। প্রথম যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রথমটার ভর হলো হাইড্রোজেন। প্রথমটার ভর 1, দ্বিতীয়টার ভর 2,
তৃতীয়টার পর 3, কিন্তু পারমাণবিক সংখ্যা হলো সবই এই তিনটারই কি 1 1 1। এখন আসো যে এই আইসোটোপের ব্যবহারটা কি। বর্তমান কালে এই আইসোটোপের ব্যবহার অনেক বেড়ে গেছে। যেমন আইসোটোপের মধ্যে যেমন চিকিৎসা ক্ষেত্রে কোনো মানুষ এখন কিন্তু বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। হার্ট অ্যাটাক হলে হার্টের মধ্যে যে শিরা উপশিরাগুলি থাকে ওইগুলি কোনোটা হয়তো রক্তের প্রবাহের কারণে অতিরিক্ত রক্ত প্রবাহিত হলে ছিঁড়ে যায়, আবার কোনোটা হয়তো রক্ত জমাট বেঁধে যায়। এই সঠিক তথ্যটা কোনটি ছিঁড়ে গেছে এবং কোনটি রক্ত জমাট বেঁধে গেছে এই তথ্যটা জানার জন্য কিন্তু আইসোটোপ ব্যবহার করে সাধারণত ওই ছিঁড়া এবং জমাট বাঁধা অংশ নির্ণয় করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানীদের বলে যে যেই শিরাগুলি দ্বারা সাধারণত রক্ত অ্যাটাক হয়ে যায় বা জমাট হয়ে যায়, যে পথগুলো বন্ধ হয়ে যায় ওই অংশগুলি দ্বারা নাকি আবার সেটা কি করা হয়, এই আইসোটোপ প্রয়োগ করে এখানে কি করা হয়, এই শিরা দিয়ে আবার রক্ত পুনরায় সঞ্চালন করা যায়। আরেকটা বেশি ভয়াবহ হয় ক্যান্সার তো অবশ্যই জানো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। কোনো কারণে কোনো অংশে যদি কোনো কোষকলা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা আক্রান্ত হয়ে যায়, তাহলে সেটা কি হয় জানো, যে এখানে এই আইসোটোপ ব্যবহার করলে যে কোষগুলি নষ্ট হয়ে গেছে ওই কোষগুলি ওই আইসোটোপ প্রয়োগ করে এখানে কি করা হয়, ধ্বংস করা হয়। আর যে ভালো কোষগুলি থাকবে ওইগুলিকে পুনরায় যেন আবার এই জীবাণু আক্রান্ত কোষ দ্বারা আক্রান্ত না হয় সেটাকে প্রতিরোধ করা যায়। তার জন্য কি করা হয়, এই আইসোটোপ প্রয়োগ করে থেরাপি প্রয়োগ করা হয়। এবার এসো কৃষিক্ষেত্রে আইসোটোপের পরিবর্তন কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যেমন আমরা মানুষ বা অন্যান্য প্রাণী তাদের যদি অসুখ হয় তাদেরকে চিকিৎসা করার জন্য যে কোনো মুহূর্তে ডাক্তার ডাকা হয়, চিকিৎসক ডাকা হয়। আবার যদি কোনো খাদ্য কি গুণ ভালো, কি পরিমাণে ভালো, কোনটা খেলে ভিটামিনের পরিমাণ বেশি পাওয়া যাবে, কোনটা আবার কম পাওয়া যাবে, এইটাকে আমরা জানা যায়। কিন্তু গাছও তো একটা জীব, তাহলে গাছের যদি অসুখ হয় অথবা গাছের যদি কোন খাদ্যটা কি পরিমাণে প্রয়োজন ওইটা যদি জানা যায়, তাহলে এটা জানার জন্য কি করা হয়, সে আইসোটোপের মাধ্যমে জানা যায়। আইসোটোপ প্রয়োগ করলে যে কোন উদ্ভিদের কোন খাদ্যটার বর্তমানে ঘাটতি আছে ওই ঘাটতিটা পূরণ করার জন্য বা ওই ঘাটতির সম্পর্কে জানার জন্য বা কোন খাদ্যটা এখানে প্রয়োগ করতে হবে এটা জানার জন্য সাধারণত এখানে কি করা হয়, এই আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণে সাধারণত আইসোটোপ প্রয়োগ করা যায়। যেমন এখন একদম বেশি পরিমাণে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার লাগি মাতিয়া হয়ে উঠেছে। যেমন বিভিন্ন ফলমূল সংরক্ষণ করে রাখে, খাদ্যদ্রব্য সংরক্ষণ করে রাখে, শুষ্ক খাবার সংরক্ষণ করে রাখে। আর আইসোটোপ প্রয়োগ করে যদি এই খাবারগুলি সংরক্ষণ করা যায় এবং তার আইসোটোপের মাত্রা অর্থাৎ তেজস্ক্রিয় মাত্রা কমিয়ে যদি এই আইসোটোপগুলো প্রয়োগ করা যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই সেই খাদ্যদ্রব্যগুলোকে সংরক্ষণ করা যাবে, এতে কোনো খাদ্য জীবাণু আক্রান্ত হবে না। আর একটা বেশি প্রয়োজন যে জিনিসটা এখন তোমাদের জন্য খুব যোগ্য উপযোগী, যেমন ভূতাত্ত্বিক গবেষণাগারে যে দেশের ভূতাত্ত্বিক সম্পদ বেশি ওই দেশে কিন্তু উন্নত হার অনেক বেশি। কারণ পৃথিবীর যে কোনো জিনিসই কেনা বেচা করলে এখানে কি লাগে, টাকা পয়সা লাগে। কিন্তু মাটির নিচের থেকে আল্লাহর অফুরন্ত সম্পদ উঠাইলে তাকে কিনতে তত মূলধন প্রয়োগ করতে হয় না। এই জন্য যে দেশে যত বেশি ভূতাত্ত্বিক সম্পদ আহরণ করতে পারবে আর ওই দেশে তত বেশি উন্নত হবে। এই সুবাদে এই সম্পদ আবিষ্কার করার জন্য, এই সম্পদের ভূতাত্ত্বিক জরিপ করার জন্য কিন্তু আইসোটোপ প্রয়োগ করা যায়। বিভিন্ন ক্ষেত্রে এই আইসোটোপের ব্যবহার অনেক
বেশি হয়ে থাকে। হ্যাঁ, এখন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে নিয়ে একটু আলোচনা করি। ইলেকট্রন বিন্যাস কি তোমরা অবশ্যই সেটা জানবে। ইলেকট্রন বিন্যাস হলো কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যস্ত আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন উপস্তর থাকে, যেমন এসপিডিএফ, এসপিডিএফ, এসপিডিএফ। এটা হয়তো তোমাদের বইয়ের মধ্যে বিস্তারিত বেশি কিছু জানা নেই, তারপর উপরে ক্লাসে সেটি জানবে বিদায়, অর্থাৎ সেই সম্পর্কে জানার জন্য আমি কিছুটা তোমাদেরকে ধারণা দিচ্ছি। যেমন এস এর মান 2, পি এর মান 6, ডি এর মান 10, এফ এর মান 14। এই মানগুলি প্রয়োগ করে তোমরা যদি ইলেকট্রন বিন্যাসের সূত্রটি প্রয়োগ করতে পারো তাইলেই কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাস করা যাবে। তোমাদের খেয়ালাতে বলি যে ওই 1s2s2p3s3p3d4s4p4d ওই সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলেই কিন্তু আসলে এই ইলেকট্রন বিন্যাসটা করা যাবে। এখন দেখো তোমরা এটাতে যদি তোমরা ওই সূত্রটা পারো তাহলে সূত্রটা লিখবে, আর নতুবা এই সূত্রটা প্রয়োগ করে যেমন 2n², হ্যাঁ 2n², n হলো কি অরবিটাল সংখ্যা, n হলো কি অরবিটাল সংখ্যা, কোন অরবিটালে অর্থাৎ কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে এই সম্পর্কে ধারণা যাবে। যেমন n এর মান যদি তুমি 1 ধরো তাহলে 2 গুণ 1 এটা স্কয়ার, তাহলে 2 গুণ 1 2, তাহলে এখানে প্রথম শেলে ইলেকট্রন সংখ্যা 2, প্রথম শেলে ইলেকট্রন সংখ্যা 2। এবার যদি তুমি 2n², তাহলে 2 গুণ n এর মান যদি 2 হয় তাহলে 2 স্কয়ার, তাহলে 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে দ্বিতীয় শেলে ইলেকট্রন সংখ্যা হবে কটা? 8টা। দ্বিতীয় শেলে ইলেকট্রন সংখ্যা হবে কটা? 8টা। এইরকম ভাবে যদি n এর মান যত বাড়বে এই অরবিটালে ইলেকট্রন সংখ্যা তত বাড়তে থাকবে। শুধু মনে রাখবে 2n², 2n² এর মানটা n এর মানটা ধইরা তোমরা যে কোনো অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে। সেক্ষেত্রে বন্ধুরা এখানে যেহেতু আমরা অনলাইন ক্লাসে বিস্তারিত বেশি কিছু আলোচনা করতে পারি না, তার কারণ কি এখানে যেহেতু তোমরা এমপি দিয়ে ক্লাস করবে, কেন সবটা ক্লাস আর সম্পূর্ণ করা যায় না। এই জন্য আমি সাধারণ মূল বিষয়গুলো তোমাদেরকে একটু 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 করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু বাড়িতে বসে বসে খুব ভালোভাবে অনুশীলন করবে এবং এই চ্যাপ্টারটা ভালো করে বুঝবে। আর এই চ্যাপ্টার পড়তে গিয়ে যদি কারোর কোনো সমস্যা মনে হয় তাহলে ওই সমস্যাটা পরবর্তী ক্লাসে আমাকে জানাতে চেষ্টা করবে। আমি আবারও আগামী ক্লাসে তোমাদেরকে দেখা হবে। আজকের জন্য এখানে ক্লাস সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।